বিবিসি বাংলার ফেসবুক লাইভে স্বাগত জানাচ্ছি। আমি আবুল কালাম আজাদ। আমি এখন আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে, কারণ ভেতরে কোনো ইন্টারনেট সংযোগ নেই। সকাল থেকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থান করে যে চিত্র দেখেছি সেটি একরকমের বেশ উত্তেজনাকর, এবং এখানে শিক্ষার্থী এবং পুলিশের মধ্যে ব্যাপক টান উত্তেজনা কাজ করছে। আপনারা শুনতে বললেন যে পিছনে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল নিক্ষেপ হয়েছে, পুলিশ সাউন্ড গ্রেনেড ফাটছে। দাঁড়ান, আপনারা দেখতে পাচ্ছেন যে বিজিবি ঢুকছে, পুলিশ এদিকে অবস্থান নিয়ে আছে, পুলিশ মুখ করছে। আপনারা দেখতে পেলেন কি পরিস্থিতি। এইমাত্র সাউন্ড নিক্ষেপ করলো পুলিশ এখানে ছত্রভঙ্গ করার জন্য। আবার আমার আসলে এখান থেকে সরে যাওয়া উচিত নিরাপদে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে পরিস্থিতি, উত্তেজনা শিক্ষার্থী এবং পুলিশের মধ্যে, এটি কিন্তু শুরু হয় বিকেলের পর থেকে। এটি কিন্তু শুরু হয় বিকেলে, যখন আন্দোলনকারী শিক্ষার্থীরা এখানে তাদের যে কর্মসূচি ছিল যে গায়েবানা জানাজা এবং কফিন মিছিল, সেই মিছিলটি শেষ করে, মানে গায়েবানা জানাজাটি শেষ করে তখন যারা ক্যাম্পাসে টিএসসির দিকে অগ্রসর হচ্ছিলেন, ঠিক সেই সময় সেই মিছিলের মধ্যে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। এবং সেই সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করার পর টিএসসির দিক থেকে পুলিশের পক্ষ থেকে টিয়ার শেলও নিক্ষেপ করা হয়। এবং এই পরিস্থিতির সৃষ্টি হওয়ার পরেই কিন্তু শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যান। এবং তারপরে শিক্ষার্থীদের অনেকেই মল চত্বরে হলের দিকে গিয়ে, ছাত্র হলগুলোর দিকে অবস্থান নেন, কেউ রোকে হলের দিকে গিয়ে অবস্থান নেন। এবং পুলিশ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের যে কার্যালয়, যে বাসভবন, সেই বাসভবনের সামনে অবস্থান নেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ এখন অবস্থান নিয়েছে। এখানে বিজিবি কঠোর অবস্থান নিয়ে রেখেছে। এটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণের পাশ দিয়ে সামনে নিউ মার্কেটের রাস্তা। এটি হচ্ছে এখান থেকে পলাশী যাওয়ার রাস্তা। আর পেছনে পুলিশ এখন যেদিকে মুভ করছে, এটি হচ্ছে নীলক্ষেত থেকে কাটাবনের দিকে যাওয়ার রাস্তা। তো পুলিশের এই যেটি বলছিলাম যে ছত্রভঙ্গ হয়ে যাওয়ার পর শিক্ষার্থীরা এক পর্যায়ে বিক্ষুব্ধ হয়ে মল চত্বরে অবস্থান নেন এবং 4:30টার দিকে সেই কয়েক দফায় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ইটপাটকেল নিক্ষেপের ঘটনা দেখা যায়। সেইখানে অবস্থান করেছিলাম এবং তখন আপনাদের কাছে আপডেট জানাতে পারিনি, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেট সংযোগ ছিল না। তো আমরা এখানে ইন্টারনেট সংযোগ পেয়ে এখন যখন শুরু করেছি, তখন আপনাদেরকে দেখাতে পারছি যে কী ধরনের পরিস্থিতি এখন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিরাজ করছে। এবং পুলিশ কঠোর অবস্থান নিয়েছে। পুলিশের দাবি হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে নির্দেশনা, সেই নির্দেশনা অনুযায়ী সন্ধ্যা 6টার মধ্যে শিক্ষার্থীদের হল খালি করতে হবে, সেই নির্দেশনা। এবং একই সঙ্গে টিএসসির রাজু ভাস্কর্যে যে শিক্ষার্থীদের, আন্দোলনকারীদের যে আজকে গায়েবানা জানাজা এবং কফিন মিছিলের কর্মসূচিটি ছিল, সেটি তারা সেখানে করতে দেবে না এবং জড় হতে দেবে না। আমরা দেখেছি টিএসসিতেও ব্যাপক অবস্থান ছিল, পুলিশ সেখানে কর্ডন করে রেখেছিল। পরে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে গিয়েই সেই গায়েবানা জানাজা এবং কফিন মিছিলটি সেটি করে ঠিক 4:15টার দিকে তারা কফিন নিয়ে মিছিল শুরু করলে টিএসসির দিকে যাওয়ার পথেই আসলে সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল নিক্ষেপের ঘটনা ঘটে এবং শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করা হয়। 5টার দিকে বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হলের যে জায়গাটি, অর্থাৎ মল চত্বর থেকে সূর্য সেন হল হয়ে 71 হল, জসিমউদ্দিন হল, বঙ্গবন্ধু শেখ মুজিব হল, তারপরে জিয়া হল, এই হলগুলো যেখানে আছে শিক্ষার্থীরা সেখানে গিয়ে অবস্থান নেন। কিন্তু পুলিশ 5টার দিকে ভাইস চ্যান্সেলরের বাসভবনের সামনে থেকে তারা মল চত্বর হয়ে হলের দিকে এগোতে থাকেন এবং সূর্য সেন হল পর্যন্ত গিয়ে অবস্থান নেন। সূর্য সেন হল পর্যন্ত অবস্থান নেওয়ার পরে পুলিশ হলের ভেতরে বেশ কয়েক রাউন্ড টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ছুড়েছে এবং রাবার বুলেটও ছুড়েছে বলে দেখা গেছে। এবং বিবিসির সংবাদকর্মীদের চোখের সামনে 2 জন আহত হতে দেখা গেছে। এই হচ্ছে হলের দিকে যখন 5টার পরের পরিস্থিতি। 5টার পরে পুলিশ হলের ভিতরে এই ধরনের
সাউন্ড গ্রেনেড এবং ছত্রভঙ্গ করে শিক্ষার্থীদের হল থেকে বের করতে বাধ্য করে। শিক্ষার্থীরা অনেকেই বেরিয়ে যান এবং আমি দেখতে পাই যে শিক্ষার্থীরা একে একে অনেকেই হল থেকে তাদের জিনিসপত্র নিয়ে বেরিয়ে যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে নারী শিক্ষার্থীরা, তারা দেখা যাচ্ছে কিনা, নারী শিক্ষার্থীরা কিন্তু এখান থেকে তারা হল থেকে বেরিয়ে গেছেন। তো এই ঘটনা যখন ঘটছে ঠিক সেই সময় এই যে মুক্তি ও গণতন্ত্র তোরণ এই পর্যন্ত পুলিশের অবস্থান ছিল, কিন্তু 5:15 সাড়ে 5টার দিকে পুলিশ এই গণতন্ত্র মুক্তি তোরণ থেকে এগিয়ে আবার এই নীলক্ষেত হয়ে নিউ মার্কেটের ওদিকে যে অন্য হলগুলো আছে, কুয়েত মৈত্রী হল, ওই দিকটাতে যেতে থাকে পুলিশ, কারণ এখানে ছাত্রদের একটা অবস্থান ছিল। তো ছাত্রদেরকে কোথাও একত্রিত হতে পুলিশ দেয়নি। এখন একটু আগে আপনারা দেখলেন যখন আমরা এই লাইভটি শুরু করেছি, ঠিক সেই সময় পুলিশ এই মুক্তি ও গণতন্ত্র তোরণের এখানে যে শিক্ষার্থীরা দাঁড়িয়ে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছিলেন, তখন এক সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল নিক্ষেপ করে এখানে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এবং এখন পুলিশ কিন্তু এই জায়গাটিতে অবস্থান নিয়েছে। এদিকে দেখছেন বিজিবির এপিসি আছে, আমার পার্সোনাল ক্যারিয়ার এবং ব্যাপক বিজিবির মোতায়েন পেছনে, আমার পেছনে এই দিকটাতে আছে। এই যে এদিকে দেখুন, এদিকে পুলিশের অবস্থান, পুলিশ এখানে অবস্থান নিয়েছেন এবং তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশনা অনুযায়ী কাজ করছেন, এটি হচ্ছে তাদের দাবি। অথচ শিক্ষার্থীদের এখানে অভিযোগ হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের সঙ্গে কোনো ধরনের কোনো আলোচনাই করেনি এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করেনি, এটি তাদের অভিযোগ। এবং বিনা উস্কানিতে তাদের ছাত্রদের উপরে, আন্দোলনকারী ছাত্রদের উপরে টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড এবং রাবার বুলেট নিক্ষেপ করা হয়েছে, যেটি তারা ব্যাপক প্রতিবাদ জানিয়েছেন। শিক্ষার্থীদের সমন্বয়ক, যে আন্দোলনের সমন্বয়ক, বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক সার্জিস ইসলাম, তার সঙ্গে আমার কথা হয়েছিল। তিনি যেটি বলছেন যে তার দাবি অনুযায়ী এই কফিন মিছিলটি শেষ করে তারা ক্যাম্পাস থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল এবং এই মিছিলের পরে সরকারের একটি অংশ সঙ্গে তার দাবি অনুযায়ী একটি বৈঠক বা একটা আলোচনারও একটি সুযোগ নাকি তৈরি হয়েছিল, সেটি তিনি দাবি করেছেন। যদিও আমরা এটি অন্য দিক থেকে আসলে নিশ্চিত করতে পারিনি, কিন্তু তার দাবি অনুযায়ী তারা এখানে আলোচনার একটি পরিবেশ এবং পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছিলেন। কিন্তু তাদের দাবি হচ্ছে এবং অভিযোগ হচ্ছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্বিকার অবস্থানের কারণে বিশ্ববিদ্যালয়ের ভেতরে পুলিশ অবস্থান নিয়ে শিক্ষার্থীদের উপরে টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছেন, এমনকি রাবার বুলেটও নিক্ষেপ করেছেন। এখন আমি এখানে দাঁড়িয়ে সাউন্ড গ্রেনেডের শব্দ শুনতে পাচ্ছি। আসলে এই শব্দগুলো বিভিন্ন দিকে, কারণ শিক্ষার্থীরা এই ভেতরের অবস্থানের কারণ, ভেতরে এই পরিস্থিতির কারণে অনেকেই বেরিয়ে গেছেন, এই হল থেকে বেরিয়ে যেতে বাধ্য হয়েছেন। এবং এই পরিস্থিতি এখন চলছে। আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা তাদের অবস্থানে কেউ অনড় অবস্থানে আছেন, কারণ তারা হল ছাড়তে চাচ্ছেন না। তাদের দাবি হচ্ছে তাদের আন্দোলন এবং তাদের নিরাপত্তার কারণে তারা হল ছাড়বেন না। যদিও প্রশাসন এবং আপনারা জানেন যে গতকাল ইউজিসিরও একটি নির্দেশনা ছিল যে বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ এবং হল খালি করার একটি নির্দেশনা ছিল, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু একটি স্বায়ত্তশাসিত এবং পাবলিক বিশ্ববিদ্যালয়, সে কারণে তাদেরকে সেই সিদ্ধান্তটি বাস্তবায়নের জন্য নিজেদের সিদ্ধান্ত নিতে হবে। সেই কাজটি আজকে সকালে সিন্ডিকেটের দফায় দফায় মিটিং হয় ডিসির বাংলো এবং রেজিস্ট্রার ভবনে। এই বৈঠকের পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এবং সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী 6টার মধ্যে বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীদের হল খালি করার নির্দেশনা দেওয়া হয়। সেই নির্দেশনাকে আসলে শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করেছেন এবং তারা বলছেন তারা অনেকেই এই জায়গাটিতে বিশ্ববিদ্যালয় হল ছেড়ে যাবেন না, এটি হচ্ছে তাদের অবস্থান ছিল। কিন্তু পুলিশ অবস্থান নিয়েছে। 6টা বেজে গেছে, আপনি জানেন যে 6টা পার হয়ে গেছে, কিছু কিছু শিক্ষার্থী বেরিয়েছেন, এখনও অনেক শিক্ষার্থী ভেতরে আছেন। এবং আজকের যে পরিস্থিতি সেটি যদি একটু ব্যাখ্যা করি, আমি সকাল 9:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করি। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করার পরে যেটি দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রছাত্রী যে আবাসিক হলগুলো আছে সেইগুলোতে সাধারণ ছাত্রীরা একটি কঠোর অবস্থান নেন এবং তারা বেশ বিক্ষুব্ধ হয়ে নানান ধরনের তৎপরতা চালান। এর মধ্যে প্রধানত বাংলাদেশের যে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের যে কর্মীরা আছেন তাদেরকে বিভিন্ন হলের রুম থেকে বের করে দেন এবং তাদের রুমে যেসব আসবাব ছিল এবং তাদের যেসব জিনিসপত্র আমরা দেখেছি দূর থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়।
মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং তাদের কাউকে কাউকে উত্তম মধ্যম অর্থাৎ এক ধরনের মারপিট করে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়। তার মানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা অবস্থান নিয়ে হলগুলোকে ছাত্রলীগ মুক্ত করেছেন বলে তারা দাবি করেন এবং এই অবস্থার প্রেক্ষিতে কিন্তু শিক্ষার্থীরা এই ছাত্রলীগের নেতাকর্মীদের যখন বের করে দেন বা যারা যখন ক্যাম্পাস ছাড়া হয়ে যান, তারপরে প্রত্যেকটি হলের ছাত্রলীগের যে রুমগুলো ছিল, যারা সেখানে নেতাকর্মীরা বিশেষ করে নেতারা যেই রুমগুলোতে থাকতেন সেই রুমগুলোর ভিতরে গিয়ে তারা কিন্তু ব্যাপক ভাঙচুর চালিয়েছে বলে তারা নিজেরাই স্বীকার করেছেন এবং এটি তারা তাদের ক্ষোভ থেকে করেছেন, সেটিও তারা স্বীকার করেছেন। এবং তাদের দাবি হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই হলগুলোকে তারা চাইছেন যে এই ধরনের গেস্ট রুম বা ধরনের যে গণরুম সেগুলো থেকে মুক্ত করতে হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি হল সংসদ চালু করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুকে তারা আবার পুনরায় ডাকসু নির্বাচনের শুরু করতে হবে। এইগুলো হচ্ছে শিক্ষার্থীদের দাবি, হলের শিক্ষার্থীদের। আর বৈষম্য বিরোধী আন্দোলনের যে ছাত্র আন্দোলনের যে সমন্বয়করা তারা বলছেন যে এই আন্দোলনটি সরকার আজকে এই পর্যায়ে নিয়ে এসেছে, কারণ তাদের যে দাবি ছিল সেটি কোটা সংস্কারের, কোটা বাতিলের নয়। তাদেরকে বিভিন্নভাবে হামলা করে, তাদেরকে বিভিন্ন ধরনের তাদের ভাষায় ট্যাগিং করে এই আন্দোলনটিকে একটি বিতর্কিত করার অপচেষ্টা বা প্রয়াস চালিয়েছে, এটি অভিযোগ হচ্ছে শিক্ষার্থীদের। যদিও সরকারের পক্ষ থেকে একটি অভিযোগ হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সাধারণ শিক্ষার্থীদের নামে যে আন্দোলনটি, সাধারণ শিক্ষার্থীদের নামে ব্যানারে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে আন্দোলনটি, এই আন্দোলনটি আর সাধারণ শিক্ষার্থীদের হাতে নেই, এটি নিয়ন্ত্রণ হারিয়েছে এবং এটি চলে গেছে সরকার বিরোধী অবস্থানে যারা আছেন, রাজনীতি যারা করেন তাদের আওতায়। এই অভিযোগটি সরকারের পক্ষ থেকে বারবার আমরা শুনতে পেয়েছি। তবে সাধারণ শিক্ষার্থী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে শিক্ষার্থীরা তারা বারবার তাদের এই অভিযোগ খণ্ডন করে বলেছেন যে এই আন্দোলনটি সম্পূর্ণ সাধারণ ছাত্রদের কোটা সংস্কারের দাবিতে আন্দোলন এবং এই আন্দোলনটি আন্দোলনের দাবিটি পূরণ হওয়া মাত্রই তাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারের কার্যক্রমও বন্ধ হয়ে যাবে এবং তারা হলে কিংবা বাসায় কিংবা পড়ার টেবিলে ফিরে যাবেন। এটি হচ্ছে তাদের সমন্বয়করা বলেছেন। কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা দেখেছি যে গতকাল ঢাকা শুধু নয়, ঢাকার বাইরেও ব্যাপক সংঘর্ষ হয়েছে। সেই সংঘর্ষে প্রাণহানিও হয়েছে। সাধারণ শিক্ষার্থী, সাধারণ ছাত্র এমনকি একজন দিনমজুর, একজন কর্মজীবী, তিনিও কিন্তু এই গতকাল 16 জুলাই নিহত হয়েছেন এবং এই হামলা কিন্তু মুখোমুখি অবস্থানে সারা ঢাকা সহ সারা দেশে ছড়িয়ে পড়েছিল, যে কারণে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয় এবং পুলিশও একটা মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে সাধারণ শিক্ষার্থীদের এবং ওই সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা সহ সারা বাংলাদেশে বিভিন্ন কলেজ এমনকি স্কুলের শিক্ষার্থীদেরকেও আমরা নেমে আসতে দেখেছিলাম। এটি হচ্ছে পরিস্থিতি এবং এই মুহূর্তে যেটি অবস্থা সেটি আপনারা দেখছেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বের করে দেওয়াটাই হচ্ছে প্রশাসনের একটি অবস্থান। আর শিক্ষার্থীদের একটি অংশের অবস্থান হচ্ছে তারা হল থেকে বের হবেন না, তারা ক্যাম্পাস থেকে বের হবেন না, তাদের ক্যাম্পাসে তারা থাকতে চান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ তারা নিপীড়ন বিরোধী শিক্ষকের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আজ একটি সমাবেশ করেছিলেন। সেই সমাবেশ থেকে তারা এই সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনকে সমর্থন দিয়েছেন এবং এ ব্যাপারে সরকারকে অবস্থান নিয়ে এই সমস্যা সমাধানের একটি দাবিও তারা তুলেছিলেন। এবং আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি অংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের বাসভবনে গিয়ে ভাইস চ্যান্সেলর এবং প্রক্টরের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, কিন্তু ভাইস চ্যান্সেলরকে না পেয়ে প্রক্টরিয়াল বডি এবং প্রক্টরের সঙ্গে কথা বলে তারা কয়েকটি দাবি তুলেছিলেন। তার মধ্যে অন্যতম ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেহেতু হল ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে সেটি পাল্টানোর সুযোগ নেই, কিন্তু শিক্ষার্থীদের বাধ্য করা যাবে না, এই দাবিটি কিন্তু নিপীড়ন বিরোধী শিক্ষকরা জানিয়েছিলেন। এবং তারা এও বলেছিলেন যে শিক্ষার্থীদের উপর কোনো ধরনের শারীরিক এবং মানসিক চাপ সৃষ্টি করা যাবে না, এটি শিক্ষকদের দাবি ছিল। আজকে তারা শিক্ষক প্রক্টরের সঙ্গে কথা বলে ভিসির বাসভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের কাছে এই দাবি তুলে ধরেছেন বলে জানিয়েছিলেন। তবে তারা এও বলেছিলেন যে তারা বলছেন এই বিষয়টি তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানাবেন, কিন্তু তারা কোনো আশ্বাস পাননি, এই জিনিসটিও কিন্তু জানিয়েছিলেন। তো এই হচ্ছে পরিস্থিতি। আমরা যে খবর পাচ্ছি যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে এখনো কিন্তু শিক্ষার্থীরা অবস্থান করছেন। এখন 6:30 বাজে,
6:30 পর্যন্ত কিন্তু শিক্ষার্থীরা ভিতরে কিন্তু হল ছেড়ে যায়নি সবাই, একটা অংশ গিয়েছে, আমরা সেটি দেখেছি। সকালেও 2-1 করে কিন্তু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে 5টার পরে যখন পুলিশ হলগুলোর ভিতরে গিয়ে সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল মেরে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করেন এবং হল থেকে বের করে দেন, সেই পর্যায়ে বেশ কিছু শিক্ষার্থী কিন্তু নীলক্ষেতের এই রাস্তা দিয়ে আমরা বেরিয়ে যেতে দেখেছি এবং পুলিশ তাদের অবস্থান ধরে রেখেছেন এবং কোথাও ছাত্ররা সংগঠিত হলে সেখানে ছত্রভঙ্গ করার জন্য তারা ব্যবস্থা নিচ্ছেন, টিয়ারশেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছেন। আর শিক্ষার্থীদের একটি অংশ কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভেতরে অবস্থান নিয়ে আছেন, তারা যাবেন। এবং এর মধ্যে আমরা কয়েকজনের সঙ্গে কথা বলে দেখেছি তারা খুবই অনড় অবস্থানে আছেন। তাদের কেউ কেউ পুলিশের সামনে বুক পেতে দিয়ে বলছেন যে আপনারা আমাদেরকে গুলি করুন, কিন্তু আমরা হল থেকে বের হব না, এই ধরনের বক্তব্য তাদেরকে আমরা দিতে দেখেছি। তবে পুলিশ কিন্তু অনেক সময় ধৈর্যের সঙ্গে যেমন মোকাবেলা করেছেন, আবার অনেক সময় তারা টিয়ারশেল নিক্ষেপ করেছেন। শিক্ষার্থীদের অভিযোগ তারা কিন্তু বিনা উস্কানিতে তাদের উপর টিয়ারশেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এই শিক্ষার্থীদের মিছিলটি ছত্রভঙ্গ করার একটি ব্যবস্থা পুলিশ করেছেন। এইটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থা। এখন এই পরিস্থিতি কখন কি হয় সেটি কিন্তু আসলে দেখবার বিষয়, কারণ সন্ধ্যা হচ্ছে, রাত হবে। তো শিক্ষার্থীদের আশঙ্কা হচ্ছে রাতে হলে বিদ্যুৎ, ইতোমধ্যে হলের মধ্যে ইন্টারনেট সংযোগ নেই, তারপরে বিদ্যুৎ সংযোগ, পানি সংযোগ, এগুলো যদি বিচ্ছিন্ন করা হয় তারা একটি সংকটের মধ্যে পড়বেন। কিন্তু তাদের একটা অন্য অবস্থান হচ্ছে যাবেন না, হল থেকে বের হবেন না। সেই অবস্থান কতটা ধরে রাখতে পারবেন সেটা জানি না। তবে হল প্রশাসন এবং পুলিশ এবং শিক্ষার্থীরা আসলে সবাই মিলে এখন এই বিষয়টি সমাধানের একটি চেষ্টা করছেন। যেহেতু আন্দোলন নিয়ে নানা রকম বিতর্ক উঠছে, নানা রকম প্রশ্ন উঠছে, সরকারের পক্ষ থেকে অভিযোগ আসছে এবং আমরা রাজপথে বিভিন্ন ধরনের অরাজকতাও দেখতে পাচ্ছি। আমি প্রশ্ন করেছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের অন্যতম যে আছেন সার্জিস ইসলামকে সহ আরও 2-1জনকে, তারা যেটি বলছেন যে এই আন্দোলনটি তাদের ছাত্রদের নিজস্ব আন্দোলন এবং সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন, এই আন্দোলনে কোনো রাজনৈতিক ব্যানারে কেউ অংশগ্রহণ করার সুযোগ নেই। তবে এই আন্দোলনটি তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে তারা কিন্তু আশঙ্কা করেছেন। কারণ হচ্ছে এই আন্দোলনের যে ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে, বিশেষ করে 15ই জুলাই থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপরে হামলা হওয়ার পর থেকে পরিস্থিতি কিন্তু পাল্টে যেতে শুরু করেছে এবং রাজনৈতিক দলগুলো কিন্তু কর্মসূচি দিতে শুরু করেছে এবং বিশ্ববিদ্যালয় না শুধু বিশ্ববিদ্যালয়ের ভেতরে শিক্ষার্থীদের ভেতরে এক ধরনের ক্ষোভ বিক্ষোভ কাজ করছে, তারা ব্যাপক বিক্ষুব্ধ অবস্থানে আছেন। তাই এই আন্দোলনটি নিয়ন্ত্রণ করা, একেবারেই সমন্বয় করা তাদের পক্ষে কতটা সম্ভব হবে সেই বিষয়টি কিন্তু আসলে খুবই উদ্বেগের বিষয়। কারণ এই বিশ্ববিদ্যালয়ে যেটি হচ্ছে এখন, তাতে কিন্তু সাধারণ শিক্ষার্থীরাই আক্রান্ত হচ্ছেন এবং এখানে পুলিশের টিয়ারশেল, পুলিশের সাউন্ড গ্রেনেড এবং রাবার বুলেট যেটি বলেন না কেন, তার আঘাতে কিন্তু আহত হচ্ছেন শিক্ষার্থীরাই। তাই বিষয়টিকে শিক্ষার্থীরা বলছেন এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে সমাধান করার সুযোগ রয়েছে এবং এই তাদের যে দাবি, সেই দাবিটি পূরণ করার ব্যাপারে একটি যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে যদি ব্যবস্থা নেওয়া হয় সেটি তারা চান। যদিও সরকারের পক্ষ থেকে আদালতের উপরে যেহেতু বিষয়টি আছে, সেই জিনিসটি আদালতের কাঁধে, আদালতে যেহেতু বিষয়টি বিচারাধীন, সেজন্য সরকার এখানে কিছু করতে পারবে না, সেই অবস্থান কিন্তু সরকারের এখনো ধরে রেখেছে। সেই অবস্থানে কোনো পরিবর্তন আমরা দেখছি না। শিক্ষার্থীদের একটা বড় অভিযোগ হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের বিরুদ্ধে। কারণ এই যে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর শিক্ষার্থীদের সঙ্গে কোনো ধরনের আলাপ আলোচনা করেননি, তাদের উপরে হামলা হয়েছে সেটির ব্যাপারে ব্যবস্থা নেননি, এটি তার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিযোগ। এমনকি আজকে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেখানেও বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে আসলে সেই নির্বিকার একটি ভূমিকায় তারা দেখেছেন বলে তাদের অভিযোগ। এবং এই নির্বিকার অবস্থানের কারণে শিক্ষার্থীরা আরও বিক্ষুব্ধ হয়েছেন। যদিও এই অবস্থানটি থেকে তারা বলছেন যে এই বিশ্ববিদ্যালয়টি পুলিশ কেন ঢুকলো, বিজেপি কেন ঢুকলো এবং তাদের শিক্ষার্থীদের উপর কেন হামলা হলো, এই ধরনের প্রশ্ন তারা সামনে এনেছেন এবং এই প্রশ্নগুলো সামনে এনেই শিক্ষার্থীরা এই আন্দোলন চালিয়ে যাবারও কিন্তু ঘোষণা দিয়ে রেখেছেন। তো এখন পর্যন্ত এটুকু ছিল আমার কাছে। আমি এখন বিদায় নিচ্ছি, হয়তো সামনে আরও কিছু নতুন তথ্য পেলে আপনাদেরকে জানাবো। তো ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।